রক্ত সমস্ত কিছুর মাধ্যমে সমস্ত মানুষের সম্মিলিত প্রচেষ্টা কিন্তু আন্দোলন সফল হয়েছে। এই আন্দোলনের ক্রেডিট দেওয়ার কোনো বিষয় নেই। এই আন্দোলনের মাধ্যমে মানুষের সাময়িক শক্তি মিলেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই পরিবারগুলোর ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছে? আজকে যারা আহত হয়েছেন, চিকিৎসা গ্রহণ করছেন, অনেক গরিব পরিবার আছেন, তাদের চিকিৎসা মেটাতে পারছেন না। সেই চিকিৎসা ভার মেটাবার জন্য সরকার কি ভূমিকা পালন করেছে? তাদের তো সর্বপ্রথম কাজ ছিল এই নিহত এবং আহতদের পাশে দাঁড়ানো। আপনারা যদি বলেন যে আপনাদের কাছে টাকা নেই, বাংলাদেশে 20 কোটি মানুষ রয়েছে, 24-এর গণ অভ্যুত্থানের নিহত এবং আহত পরিবারদের সহায়তা পুনর্বাসনের জন্য 10টি করে টাকা যদি দিতে বলেন, এই দেশের মানুষ কিন্তু 10 টাকা করে দিলে 200 কোটি টাকার যোগান দেওয়া সম্ভব। আপনাদের অভিজ্ঞতার অভাব আছে, আপনাদের আন্তরিকতার অভাব আছে, আপনারা বৈষম্য ভিত্তিক কার্যক্রম করছেন, এটা কিন্তু জনগণ বেশি দিন বরদাস্ত করবে না। আমি আপনাদেরকে অনুরোধ করি, আওয়ামী লীগের দখল করা বহু জায়গা উদ্ধার করা হয়েছে, সেই সমস্ত জায়গাগুলোকে বাছাই করে অনতি বিলম্বে সেইখানে বহুতলা ভবন নির্মাণ করে সেখানে এই শহীদ পরিবারদেরকে আপনারা পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করুন। তা না হলে শহীদের আত্মাও আপনাদেরকে ক্ষমা করবে না, এই দেশের জনগণও আপনাদেরকে ক্ষমা করবে না। আমি আমার বক্তব্য বাড়াতে চাই না। আমি বলতে চাই, 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা বঙ্গত্ব বরণ করেছেন, যারা অন্ধত্ব বরণ করেছেন, মুক্তিযোদ্ধাদেরকে 71-এর যেভাবে পুনর্বাসন করেছেন এবং 24-এর গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, এই সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনি থাকতে, এই চেয়ারে থাকতে আপনি অবশ্যই আপনি বাজেট পাস করে যাবেন, এদেরকে যেন উন্নত সুচিকিৎসা দেবেন এবং ওনাদেরকে যেন যারা নিহত হয়েছেন, নিহত পরিবারদেরকে যারা পুনর্বাসন করবেন, সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে বাধা দেওয়া হয়, এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ। দেশ চাই, সেই রকম সরকার চাই, আর তার জন্য সেই রকম প্রশাসন চাই। শুধু সেটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন নয়, পুলিশ, আর্মি যতগুলো আছে, প্রত্যেকটা মানুষ দেশকে ভালোবাসবে। দেশকে ভালোবাসবে মানে দেশের মানুষগুলোকে ভালোবাসবে। আর সেই ভালোবাসা সবচেয়ে বেশি সামনে যারা বসে আছে এই ধরনের আহত, পঙ্গু, মৃত মানুষগুলোর প্রতি যাবে, যাতে আমরা বোঝাতে পারি যে আমরা মহৎ আদর্শে যারা জীবন দিয়েছেন তাদেরকে কত সম্মান করি। বন্ধুগণ, একটা সংস্কারের কথা আমরা যখন বলি, তখন দেশের পরতে পরতে যত ক্লেদ আছে, যত ব্যর্থতা আছে, যত বঞ্চনা আছে, যত বৈষম্য আছে, যত শোষণ আছে, সবগুলো জায়গাতে কাজ করতে চাই যাতে এগুলো দূর করতে পারি। এবং এই কাজের নামই হচ্ছে দেশকে ভালোবাসা, দেশকে গড়া। দেখুন, এরা যখন রক্ত দিয়েছে তখন সেই রক্তের মধ্যে থেকে বীজ বাইরে এসে সমাজ দিয়েছে নতুন বাংলাদেশ চাই, বাংলাদেশ হয় যেখানে জীবন মৃত্যু সমান, যেখানে জীবনেরই কোনো মূল্য নাই, মৃত্যুকে তখন মানুষ শ্রদ্ধা করবার মতো নাই। আমরা জীবনটা এরকম করে বদলাতে চাই, দেশটা এরকম করে বদলাতে চাই। আবারও বলি যে দেশ হবে একটা ফুলের বাগানের মতো, যে দেশে আমরা ফুলের কাছে সহজে পার বসেছি, যে দেশে আমরা মনে করি অন্তত মানুষের মানুষের সম্পর্ক হবে পবিত্র, ভালোবাসার, মহত্বের, মায়া, মমতার। সেই মমতার আহ্বানে, সেই মমতার ডাকে সহায়তেই আজ আমরা এখানে আছি। আমি ঠিক জানি না এইরকম কতগুলো মানুষ এখন পর্যন্ত রাষ্ট্রের কাছে, সরকারের কাছে কোনো রকম সহযোগিতা পাইনি। আমি একই সঙ্গে বলছি, এই জন্য সরকারকে আমি কাজ করাতেও তুলছি না, কিন্তু সরকারের কাছে দাবি করছি যত তাড়াতাড়ি পারে আপনারা করছেন, একেবারে করছেন আমি তা বলবো না, কিন্তু সেই করার যথেষ্ট হচ্ছে না। গতকালকে আমরা প্রধান উপদেষ্টাকে দেখেছি, কিন্তু তারপরে আজকে তাদেরকে দেখবো কেন? তাহলে আমরা একবার দেখতে চাই প্রধান উপদেষ্টা যখন বলবেন, যখন প্রধান শাসক যারা দেশের শাসন করছেন তারা দাঁড়িয়ে যখন বলবেন রাষ্ট্র কিন্তু দায়িত্ব নিয়ে তাকে লেখাপড়া করার কথা। আপনি অচল, আপনার দায়িত্ব কিন্তু রাষ্ট্রে নেওয়ার কথা ছিল, এটা নিতে পারি না, এটা আমাদের ব্যর্থতা।
আমি কি পাবলিকে জমা করি যত মন্ত্রী আছে সালাম দিই কোটি কোটি টাকা বাড়ি ঘর করছে আত্মসম্মান করছে আর গরিব আমরা ভিক্ষা করে খাই আমরা পুলিশ হাতে ধরাই না এই জন্য আমাদের দেশে আপনারা আসল কথাটা বললেন না যে একটু আগে ওনার কাছে চিন্তা করে নিয়ে গেছে একটু আগে নিয়ে গেছে বাস্তবায়ন হয় এই দেশ ভালো থাকবে। আজকে এই যে এই বয়সে এসে রিক্সা চালাচ্ছেন, এই বয়সে এটা কিন্তু চালানোর কথা না। সরকারের দায়িত্বের ভিতরে পড়ে আপনাকে ঘরে বসে আপনার মানে মৃত্যু পর্যন্ত দায়িত্ব নেওয়া, কিন্তু সরকার এটা নিচ্ছে না। বিএনপি ক্ষমতায় আসলে সবকিছু বাস্তবায়ন হবে। এই যে আপনার পরিবারে যে একজন মহিলা আছে তিনি একজন ফ্যামিলি কার্ড পাবেন, যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে চাল ডাল লবণ তেল মানে সস্তায় খুব কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উনি কিছু কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যে একটা কথা দিয়েছেন, এটা যদি বাস্তবায়ন হয় আসলে সত্যিকারীভাবে এদেশের সকল কিছু আমূল পরিবর্তন হবে। এটা আমি আশা করি, প্রত্যাশা করি, এবং আমাদের আগামী দিনে যে আন্দোলন সংগ্রাম আমি মনে করি এটাই বড় আন্দোলন। এটা যদি আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারি, ইনশাল্লাহ জনগণ যদি বুঝে আমাদেরকে আগামী দিনে বিপুল ভোটে জয়যুক্ত করবে। এটা আমি জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরাম 10,000 লিফলেট ইতিমধ্যে তৈরি করেছেন, 10,000 লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা যে চেষ্টা করছি, আমরা চেষ্টা করবো 50,000 পর্যন্ত। আমি মনে করি যেটাকে বলে সেটি মূল মন্ত্র যেটা, সেটা মানুষের এই 31 দফার ভিতরে আছে। এই 31 দফাতে একদম শিশু থেকে বয়স্ক পর্যন্ত প্রতিটা মানুষের প্রতিটা ধাপে একটা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত একটা জীবনমান রক্ষা করবার জন্য যা যা প্রয়োজন মৌলিক অধিকার থেকে শুরু করে সকল কিছু 31 দফার ভিতরে আছে। এবং এই 31 দফা যদি ভবিষ্যতে কখনো বাস্তবায়ন হয় এবং আমরা বিএনপি যদি কখনো ক্ষমতায় আসে, অবশ্যই এই 31 দফা বাস্তবায়ন করা হবে। এবং এই 31 দফা যদি বাস্তবায়ন করা হয়, দেশ কোনো দুর্নীতি থাকবে না, আইনের শাসন থাকবে, এবং মানুষের যে এই যে হাহাকার, বর্তমানে যে হাহাকার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এটা মানুষের আসলে সবচেয়ে বেশি নিষ্কাশিত করে এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিটা। মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে থাকে, মানুষের সামান্য উপার্জন দিয়ে আসলে ওই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামানো বা সেটাকে মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে নিয়ে আসা আসলে মানুষের পক্ষে খুব দূর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আসলে সব কিছুর জন্য একটা এই পরে একটা বৃদ্ধ মানুষ তিনি অসুস্থ হয়ে গেলেন। একটা উন্নত রাষ্ট্র হলে কি করে, একটা বাড়ি থেকে অসুস্থ হলে সেখানে অ্যাম্বুলেন্স এসে তাকে হসপিটালে নিয়ে যাবে, তাকে চিকিৎসা করবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। আর আমাদের দেশের একটা বয়স্ক মানুষ হসপিটালে গিয়ে বারান্দায় পড়ে থাকে, তাকে দেখার মধ্যে কেউ থাকে না, তাকে ডাক্তার খোঁজখবর নেয় না। তার যদি টাকা থাকে তিনি প্রাইভেট হসপিটালে চাকরি পাবেন। কিন্তু এইখানে রাষ্ট্র সমানভাবে চিকিৎসার ব্যবস্থা করবে, রাষ্ট্র সমানভাবে আমাদের বাচ্চাদের লেখাপড়ার দায়িত্ব নেবে, রাষ্ট্র সমানভাবে যাতে একজন মানুষ ঘরে থাকবে, একটা বয়সের পরে তিনি বয়স্ক ভাতা পাবেন, বেকার যুবকদের ভাতা দেওয়া হবে। এই আইডিয়াগুলো কিন্তু নিয়ে আসছেন তারেক রহমান সাহেব। অতএব এই তারেক রহমান সাহেবের 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামত যদি আমরা বাস্তবায়ন করতে পারি, 53 বছরের পিছিয়ে থাকা বাংলাদেশ আগামী দিনে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত হবে। সেই কারণে আমরা যারা আছি আমাদের প্রত্যেকের উচিত এই রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা প্রত্যেকটা মানুষের হাতে পৌঁছে দেওয়া। এবং আমার ধারণা এই সরকার যে সংস্কার করছে, তারেক রহমান সাহেবের গত 2 বছর আগে তিনি যে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য কোনো প্রস্তাবনা দেওয়া যায়, এটাও এই সরকার এখান থেকে ধারণা পেয়েছে। আর আজকে তারা এইটাকে